হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে সুস্থ আছি। চলে যাচ্ছে দিন কোনো রকমে, ঠিক আছে। তো আজকে একটা ডেলি ব্লগ দেবো ভেবেছিলাম, কারণ পুরোনো ভিডিওগুলো মানে ক্লিয়ার না করলে না নতুন ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না, মানে এটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। আগের দিনের ভিডিওতে কিছু কথা ক্লিয়ার করেছিলাম তোমাদের সামনে, তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, ঠিক আছে। তবে আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেবো না, আজকে কিছু কথা বলবো, ঠিক আছে। তো যার উদ্দেশ্যে বলবো সে আশা করছে খুব ভালো করেই বুঝতে পারবে। তো আগের দিন আমি কিছু কথা বলেছিলাম আমার সাধের বিষয় নিয়ে, তো সেখানে তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো যে তো কী আছে, আমাদের তো দেখতে ভালোই লেগেছে, তোমার সাধের ভিডিও আমার দেখতে খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি, নিয়মগুলো নতুন লেগেছে। আবার অনেকের কাছে নিয়ম পুরনো, কারণ খুব কম মানুষ বলেছে যে হ্যাঁ এই নিয়ম আমাদের আছে, কিন্তু বেশিরভাগ সবার কাছে এই নিয়মটা অজানাই ছিল, তেমন আমার কাছেও অজানা ছিল। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমাদের খুব ভালো লেগেছে, প্লাস আমার নিজের সব থেকে বেশি ভালো লেগেছে, আমি খুব আনন্দ পেয়েছি। আর স্বাদ মানে তো হচ্ছে একটা মায়ের স্বাদ পূরণ, মা খুশি হওয়া মানে বাচ্চা খুশি হওয়া, তাই আমি খুশি হয়েছি মানে নিশ্চয়ই আমার বেবিও খুব খুশি হয়ে গেছে। তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, মানে ধন্যবাদ দেওয়া ঠিক উচিত হবে না, কারণ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ বা দিয়ে আসছো এবং পাশে আছো, সাথে আছো, তো কিছু বলার নেই তার জন্য। আর অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো ভালোবাসাটুকু ছাড়া তো আর কিছু দিতে পারি না তোমাদের। এবার কথা বলি, আগের দিনের ভিডিওতে যে আমি বললাম না কিছু কথা, তো এইটা নিয়ে এমনি তো সব সময় উল্টো পাল্টা নিয়ে বিনিয়ে এটা ওটা সেটা যেটা নয় সেটা নিয়ে তো বলতেই আছে। তো আমি তো একদম পাত্তাও দিই না, বা মানে টোটালি কোনো মানে ইগনোর করি সব সময়। তোমরা জানো ভালো করে যে আমাকে কখনো বলতে আসতে দেখেছো যে কাউকে ঠুকে এই কথাটা বলছি, কাউকে ঠুকে ওই কথাটা বলছি, আমার প্রয়োজন পড়ে না, তাতে আমার ভিউজ হয় হোক বা না হোক। আমি, তোমরা জানো আমি টোটালি পুরো আলাদা থাকি, একদম আমার নিজের জগৎ নিয়ে আমি আমার ভিডিওতে টাইটেল থাম্বনেল দিই, সেখানে আমি কী বলে কিকবেট খেলি না কি খেলি জানি না, যে আমি এটা কী বলে তো মানে যেখানে আমার যাতে ভিউজ হয় সেটা নিয়ে টাইটেল থাম্বনেল, সেটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে দিই, আমি আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে দিই, তো কাউকে ঠুকে দিই না। আর এমনি তো সবসময় এটা ওটা সেটা বলতেই আছে মানে অনবরত, কোনো থামাথামির সিন নেই, কদিন থেমে যায় আবার নির্লজ্জের মতন বলতে চলে আসা, হাসিও পায়। তবে এই বিষয়টা নিয়ে আমি বলবো, এতদিন অনেক বিষয়ে অনেক কথা উঠেছে, আমার কি কিছুই বলার নেই? অবশ্যই বলার আছে। আমি কি চুপ থাকি তার মানে কি কোনো বিষয়ে কি কিচ্ছু বলার নেই? আমার দোষ ভুল গুণ সবারই থাকে, তার মানে এমন না যে আমি চুপ করে আছি বলে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি এগুলো বলতে চাই না, কারণ আমি একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আমার সন্তানকে জন্ম দেবার কিছুদিন পরে আমার সন্তানকে সাথে নিয়ে আমি চাই না এইসব নোংরামের মধ্যে জড়াতে, তাই জন্য আমি টোটালি এইসবের মধ্যে থেকে টোটালি আলাদা থাকি। এবার কিন্তু আমি এই মুহূর্তে মনে হলো আমার এই ভিডিওটা করা দরকার, তাই জন্য আমি এই ভিডিওটা করছি, ঠিক আছে। যেহেতু এটা আমার সন্তান, আমার মাতৃত্ব নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে। আগে প্রথমের থেকে শুরু করি। আগের দিন আমি যেটা আমার ভিডিওতে বলেছিলাম গ্যাস সিলিন্ডার নিয়ে, তো গ্যাস সিলিন্ডারটা আমার বর নিয়ে এসেছে, সেটা ভিডিও করা হয়েছে। যাওয়ার সময় কেন ভিডিও করা হয়নি? আমি কি ভিডিও করব বা ভিডিও করব না, বা কখন ভিডিও করব, কোন সময় ভিডিও করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। আমি তার জন্য কাউকে কৈফিয়ত দেবো না যে আমি কখন ভিডিও করব বা কখন ভিডিও করব না, ঠিক আছে। এবার আমি যদিও বা জানতাম না গ্যাস সিলিন্ডার নিয়ে কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি হয়েছে, তাদের হয়তো মনে হতেই পারে, তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, কিন্তু তার মানেই না যে উল্টো পাল্টা কথা সেটা বলা হবে। গ্যাস সিলিন্ডারের কথাটা আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি, সে হয়তো শুনতে পায়নি, বা শুনেও হয়তো ইচ্ছা করে না শোনার ভান করে পাবলিককে উল্টো পাল্টা বোঝানোর জন্য এরকমভাবে বলতে চলে আসে। আমি জানি না তার কি চলে মাথায়। আমি আগের দিনের ভিডিওতে বলেই দিয়েছি যে আমি যখন গ্যাস সিলিন্ডারটা নিয়ে যাচ্ছিলাম সেটা কিন্তু আমার ভাসুরের টোটোতে করে, ঠিক আছে, টোটোতে করে নিয়ে গেছি ভোরবেলা, যখন আমি ভিডিও করিনি। আগের দিন রাত্রিবেলা আমার বর ভিজে ভিজে বাড়িতে এসেছে, ওর সাথে কিছু সবজির ব্যাগ ছিল, ওই রান্নার সবজি, যেমন অনুষ্ঠান বাড়ি যেসব রান্নাবান্নাগুলো হবে সেই রান্নার সবজি, ডেকোরেশনের বেলুন, বেবি শাওয়ার লেখা ওই সব জিনিসপত্রগুলো নিয়ে, আর পেঁয়াজি সাথে করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, পেঁয়াজি আমি একটা খেয়েছিলাম আর ও আর মিঠি খেয়েছিল।
কারণ পেঁয়াজি আমার সত্যি বলতে বাইরের পেঁয়াজি একটু শক্ত শক্ত হয়, আমার অতটাও ভালো লাগে না, আমার বাড়ির পেঁয়াজি ভালো লাগে। তো আনলো, ভালো কথা, বৃষ্টিতে ভিজে গেল, সঙ্গে সঙ্গে স্নান টান করলো। আমি আবার বকাবকি করছিলাম যদি জ্বর আসে অনুষ্ঠানের সময় তাহলে কে সামলাবে, কারণ বেশি পুরোটাই দায়িত্ব ওর হাতে, আর অনেকে টুকটাক সাহায্য করেছিল। তো এবার সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, সেদিন আমাদের অনেক কিছু কেনাকাটা করার কথা ছিল, আমার একটু বেরোনোর কথা ছিল, কারণ আমার নিজস্ব তো অনেক কিছু কেনাকাটার থাকে, একটা অনুষ্ঠানে একটা মেয়েদের অনেক কিছু কেনাকাটার থাকে। তো ঝড় বৃষ্টি এমনভাবে উঠলো সে আমাদের আর যাওয়া হলো না। আমাদের সেদিন কথা ছিল মিঠিকে সেদিন বাড়িতে দিয়ে আসা হবে, আর আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবো, কিন্তু সেদিন এত ঝড় বৃষ্টি হলো রাত্রিবেলা, কোথাও আর বেরোতে পারিনি, মিঠিও আর বাড়ি যেতে পারিনি। সেই জন্য মিঠি সেদিন রাত্রিবেলা আমাদের বাড়িতে থেকে গেল। অনুষ্ঠানের আগের দিন মেহেন্দি তো বিকেলেই শেষ হয়ে গেছিলো। তো এবার পরের দিন সকালবেলা এবার মিঠি আছে, আমি আছি, ও আছে, তারপরে তার সাথে বাজারের ব্যাগ আছে, তারপরে আরও টুকটাক জিনিসপত্র অনেক কিছু আছে। আমার ব্যাগ আছে, আমি যেটা বড় ব্যাগ নিয়েছিলাম সব জিনিসপত্র গুছিয়ে, এটা ওটা সব কিছু নিয়ে, এত কিছু নিয়ে যাব কি করে। তার সাথে সিলিন্ডারটাও কিন্তু নিয়ে যেতে হবে, কারণ ওই দিনকে শাশুড়ি মা রান্না করবে আমার জন্য। উনুনে তো সম্ভব না, গ্যাসে করলে ভালো হবে একটু, নাহলে উনুনে একটা একটা করে কখন হবে। তো এবার আমরা দাদাকে ফোন করলাম, ভাসুরকে, যে আসতে বললাম, এসো আমাদেরকে একটু নিয়ে যাও, আমাদেরকে বলতে এইসব জিনিসপত্রগুলো, আর মিঠিকে নিয়ে যাও, আমি আরও বাইকে যাব। তো যেরম কথা সেরম কাজ, দাদা আসলো। আমরা 5টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখান থেকে বেরিয়েছিলাম ওই 6:30 7টার দিকে। দাদা আসতে একটু লেট করে ফেলেছিল, আসলে ঘুম থেকে উঠে এদিক ওদিক টোটো ফোটো বার করে আসতে একটু লেট করেই ফেলেছিল। তো যাই হোক, তো দাদা আসলো, সেই টোটোতে মিঠি উঠলো, জিনিসপত্র তোলা হলো, গ্যাস সিলিন্ডার তোলা হলো, রিং লাইটটাও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রিং লাইটটা নিয়ে যেতে একদম ভুলে গেছে। তো নিয়ে দাদা চলে গেল হচ্ছে বাড়ি, আর আমরা পিছন পিছন বাইকে করে আসলাম। ওখানে গেলাম, গিয়ে তারপরে হচ্ছে নিয়মকানুন পালন হলো, তারপরে আমি আবার বেরোলাম। নিয়মকানুন পালনের আগে আমরা দুজন বাইক করে বেরিয়েছিলাম, মানে আগের দিন রাতে যেসব জিনিসপত্রগুলো কেনাকাটা বাকি ছিল সেসব জিনিসপত্র কেনাকাটা করতে বেরোলাম। আইব্রো করলাম, আরও সব কেনাকাটা করে নিয়ে বাড়ি আসলাম। একটু লেটই হয়ে গিয়েছিলো, ওদিকে নাপিত এসে অপেক্ষা করছিল, কারণ আমাদের নখ কাটতে হতো। তো তারপরে কাটা হলো, তারপরে স্নান করে নিলাম, তারপরে গায়ে হলুদ ওইসব নিয়মকানুন হলো। আমার শাশুড়িমা নিয়মকানুন করেছিল, যেমন যেমন বলেছে তেমন তেমন করেছি। আমার সঙ্গে যদি আমার শাশুড়িমা একটু আগে বলতো, তাহলে ওই গায়ে হলুদের ডেকোরেশনটা আরও সুন্দরভাবে আমি করার চেষ্টা করতাম, যাতে ভিডিওতে আরও সুন্দর লাগতো তোমাদের দেখতে। যেমন ধরো গায়ে হলুদের সবাই হলুদ শাড়ি পরে, লাল হলুদ শাড়ি, লাল পাড় হলুদ শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি এরকম পরতো, আমি ওরকম পরতাম। নতুন দুটো গামছা কিনতাম গায়ে দেওয়ার জন্য। তো আমি তো কিছু জানতাম না, আমার শাশুড়িমা বলেছে, এবার আমি বলছি তাহলে আমি কী করবো, আমি নাইটির ওপরেই শাড়ি পরে নিয়েছি। তখন আমার স্নান টান করে নাইটি পরা হয়ে গেছে শ্যাম্পু করে, তারপরে আবার গায়ে হলুদ দিয়ে স্নান করানো হলো। তো যাই হোক, সেসব কথা যাক। তো গ্যাস সিলিন্ডারটা কিন্তু সকালবেলা টোটো করে নিয়ে গেছিলো, এটা কিন্তু আমি আগের দিনের ভিডিওতে বলেছি, কিন্তু সে তো মানে শুনবে না, নাকি পুরো শোনে না। আর কিছু বলতে হলে আমি যদি কোনো বিষয় নিয়ে বলি, তাহলে তো পুরো ভিডিও, আর মানে পুরো ভিডিও দেখতে হবে, সব বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে, তারপরে তো আমি একটা বিষয় নিয়ে বলবো। নাকি অর্ধেক শুনলাম না, ভিডিওতে বগর বগর করে দিতে চলে আসলাম একটা মানুষের বিরুদ্ধে। আর সবসময় মিথ্যে কথা, মিথ্যাবাদী, মিথ্যাচারিতা। কি মিথ্যে কথা বলেছি? আর আচ্ছা, এই বিষয়টা নিয়ে পরে আসছি। এবার গ্যাস সিলিন্ডারের কথাটা তো গেল, কিভাবে গেলাম। এবারে আমি আমার শ্বশুরবাড়িতে থাকলাম না কেন, যেদিন গেলাম ওই দিনই কেন চলে আসলাম, আমার সমস্যা আছে, তাই জন্য চলে এসেছি। এমনিই আমি এখন, আমার শরীরটা এখন ভারী হয়ে গেছে, একটু রিল্যাক্সে না শুলে আমার অসুবিধা হয়। আর ওইখানে যে ঘরে আমাদের স্বাদ খাওয়ানো হয়েছিল, সেই ঘরে যে তক্তপোষটা ছিল, ওটা সিঙ্গেল তক্তপোষ। যদি থাকতাম, আমাকে উপরে শুতে হতো, ওকে নিচে শুতে হতো। আগে তাও দুজন শুতাম, কিন্তু এখন দুজন শোয়া সম্ভব না। তাছাড়া ওই ঘরটা এতটাই ছোট, যাতে আমাদের অসুবিধা না হয়, আগের দিনই কিন্তু ওই ঘর থেকে তক্তপোষটা বার করে দেওয়া হয়েছিল। তাই ওখানে কিন্তু আমাদের শোয়ার কোনো অপশান ছিল না, ঠিক আছে। আরও একটা জানি না এটা অনেকে মানবে কি না মানবে না, আমাদের নাকি ওই দিনকে ওই বাড়িতে থাকা মানে নিয়ম ছিল না। নিয়ম ছিল হচ্ছে পাশের বাড়িতে কাউকে বাড়ি থাকতে হবে, সেটা হচ্ছে তুলসী দিদিদের বাড়ি থাকার কথা ছিল, কিন্তু ওদের বাড়িতেও দুটো ঘর, আর ওদের বাড়িতে গেস্ট এসেছিল। ওদের বাড়িতে প্রচুর লোক, দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, দিদির ছেলের আর একটা ভাই এসেছে, মানে কাকার ছেলে, সবাই মিলে। এবার তার মধ্যে আমরা গিয়ে থাকবো কোথায়, ভীষণ একটা অসুবিধে পায়। তাই জন্য বলেছিলাম আমরা চলে যাই, আমরা বাড়ি গিয়ে একটু রিল্যাক্সে, সত্যি বলতে রিল্যাক্সে শান্তি মতো ঘুমাতে পারবো। চলে এসেছে আমাদের সমস্যা, আমার বাড়ির লোকের কোনো সমস্যা নেই, তার মাথা ভেঙে চাল পড়ে গেছে আমি কেন চলে আসলাম। এসেছি আমার সমস্যা, তাই জন্য এসেছি। তার বাড়ির শ্বশুরবাড়ির মতন আমার শ্বশুরবাড়ি 2তলা 3তলা না, মানে পাথর বাসন মোজাইক করা না, যে আমি মানিয়ে নিতে পারি না, ঠিক আছে।
আমি মানে নিতে পারি না, আমার অসুবিধা হতো, তাই জন্য আমি আর আমার বর চলে এসেছি। আমার বাড়ির লোকে তো কোনো সমস্যা হয়নি। তাকে সব কিছুই কৈফিয়ত দিতে হবে, মানে আমি এটা করবো তাকে কৈফিয়ত দিতে হবে, আমি ওটা করবো তাকে কৈফিয়ত দিতে হবে। কেন, কিসের জন্য আমি তাকে কৈফিয়ত দিতে যাবো? আমি কেন চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে? আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি চলে এসেছি। আমি থাকবো কি না থাকবো না সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি থাকলেও সেটা আমার ইচ্ছা, আমি না থাকলেও সেটা আমার ইচ্ছা। গেল। এবারে আমি যখন আমার ভাসুর আমাকে দিয়ে গেল ওই রাত্রিবেলা, আমি টোটোতে বসেছিলাম মালপত্র নিয়ে। হ্যাঁ, গিফট নিয়েই এসেছিলাম, কারণ পরে আবার কখন নিয়ে আসতাম, যেহেতু টোটো করে আসছি তাই তো গিফটটা নিয়েই আসবো। শুধু গিফট না, আরও যেসব ব্যাগপত্র এটা ওটা আরও জিনিসপত্র যেগুলো যাওয়ার সময় নিয়ে গেছিলাম, আবার সেগুলো আবার আসার সময় নিয়ে আসতে হয়েছে, যেটা বাইকে করে আনা সম্ভব ছিল না। আর কি কথা, যে আমার ভাসুরকে আমি কেন দেখাই না, আমার ভাসুর যখন আমাকে দিয়ে গেল, মানে সে উৎসুক হয়ে বসে আছে আমার ভাসুরকে দেখার জন্য। ভিতরে ভিডিওতে ভাসুরকে দেখা যাচ্ছে, আসলে আমাদের মাথায় ওটা নেই যে আমার ভাসুরকে দেখাতে হবে, না হলে কথা উঠতে পারে আমাদের ওটা মাথায় নেই। কারণ দাদার মতন এদিকে ওদিকে আছে, আমি তো দাদার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি না যে দাদাকে কখন ভিডিওতে দেখাবো। আর তাছাড়া সেদিন আমি রাত্রিবেলা যখন বাড়ি এসেছিলাম, অলরেডি কিন্তু আমার দুটো ভিডিও আমি আমার শ্বশুর বাড়ি থেকে করে নিয়েছিলাম, একটা হচ্ছে গিফট আনবক্সিংয়ের ভিডিও, একটা হচ্ছে স্বাদের ভিডিও। তাহলে আমি দুটো ভিডিও করলাম যখন, আমি ভাবলাম যে তাহলে আর ভিডিও করবো না, আমার এমনিই কষ্ট হচ্ছে, আমি বাড়ি গিয়ে শুতে পারলে বাঁচি। ওখান থেকে কোনো রকমের নাইটিটা চেঞ্জ করে মেকআপটা তুলে আমি একটা যে জামা পরে গিয়েছিলাম সেই জামাটা পরে আমি টোটো করে বাড়িতে চলে এসেছি। এতটা কষ্ট হচ্ছিল, আমরা দুজনে এতটা ক্লান্ত, আমাদের মানে ঘুম চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সেই সকালবেলা ওঠা, ঘুম না, তার আগের দিন ঘুম না, আর গোবরডাঙ্গা থেকে আসার পরে তো ঘুম ঠিকঠাক হচ্ছেই না, তার মধ্যে এই অনুষ্ঠানটা পড়ে গেল। এতটা চাপ, এতটা ধকল। তো তারপরে চলে আসলাম, ভিডিও করি না, আমার ইচ্ছা করেনি তাই ভিডিও করিনি, যে ভাবলাম আমার দুটো ভিডিও স্টকে আছে, আমি এখন আর ভিডিও করি না, আমি এখন শান্তি মতো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আমি রিল্যাক্সে শুবো, তারপরে অন্যদিন থেকে আবার ভিডিও শুরু করব। তো এখানে মানে সমস্যাটা কোথায়, আমি ভিডিও করিনি, আমার ইচ্ছা করেনি তাই আমি ভিডিও করিনি, এটাও কি তাকে কৈফিয়ত দিতে হবে আমাকে? তোমরা বলো তো বন্ধুরা, আমি কখন ভিডিও করব কখন ভিডিও করবো না সেটা তো আমার ব্যক্তিগত বিষয়, নাকি এই বিষয়টাও সে হস্তক্ষেপ করে? এমনিতে সে সব বিষয়ে হস্তক্ষেপ করতেই থাকে। এবার কি কথা, গিফট নিয়ে। গিফটটা আমি হচ্ছে কাউকে দিইনি না দিয়েছি সে জানে না। এদিকে সে আমার কমেন্ট বক্স চেক করে, আমার কমেন্ট বক্স নিয়ে ভিডিও করে, আমি আমার কমেন্টে কাকে রিপ্লাই দিয়েছি না দিয়েছি সেই নিয়ে ভিডিও করে। তাহলে সে কি দেখতে পেল না আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম? অনেকজনকেই, দু একজনকে রিপ্লাই দিয়েছিলাম এই বিষয়টা নিয়ে, যারা কমেন্ট করেছিল যে তুমি ওদেরকে একটা করে শাড়ি দিও, তা আমি রিপ্লাই দিয়েছিলাম। সে কি দেখেনি সেটা, নাকি দেখেও ইচ্ছা করে এখানে বলতে এসেছে? তো যাই হোক, আমি আবারও বলে দিচ্ছি, আমি ওটা ভিডিওতে বলিনি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, আমি ওখানে যাদের যাদের শাড়ি দেওয়ার কথা তাদের দিয়ে সেই দিন দিয়ে এসেছিলাম। আর যদি সেই দিন নাও দিতাম, পরে দিতাম, বা টোটালি ধরো দিলামই না, তাহলে সেটা তার কি সমস্যা? সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে কি দেবো না দেবো। আর আমি নিশ্চয় তার কথা শুনে দেবো না, আমি দিয়েছি কি না দিইনি সেটা তারা জানে, আমি জানি, ব্যাস হয়ে গেছে। আর যারা আমাকে কমেন্ট করেছিল তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, তারা জেনে গেছে। তাহলে তার এত কিসের সমস্যা? তার সব কিছুতেই কেন সমস্যা? এদিকে গেলেও সমস্যা, ওদিকে গেলেও সমস্যা। তো এই যে এই ব্যাপার গেল গিফটের কথা। এবার আরও অনেক বিষয় এমনি তো আনতাবড়ি বকতেই থাকে সবসময়, তা যার কোনো মানে নেই। আবার বলবে যদি এটা হয় তা ভালো, যদি না হয় তা আমার মুখের কথা মুখেই থাকলো। তাহলে না হয় তা যে জিনিস মানে জানিস না সেই জিনিস কেন বলতে আসে আমি সেটাই বুঝতে পারি না। পুরোপুরি জানবে তারপর তো বলতে আসবে। তো চলে আসলাম ওই দিন রাত্রিবেলা। এবার তাকে এটাও জানতে হবে, মানে তার সব কথা তাকে জানতে হবে, ভিতরের কথা, মানে যেগুলো ভিডিও করব না সেগুলোও তাকে জানতে হবে। ভিডিও করে, তাহলে ভিডিওতে যেগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করে না, কিন্তু ভিডিওর বাইরে কি হচ্ছে সেটা নিয়েও ওকে জানতে হবে, যে আমি আমার অনুষ্ঠানে খাবার কম পড়লো না বেশি হলো, এমন আয়োজন করলাম যে খাবার কম পড়লো। আমি বোধহয় তাকে গিয়ে বলে এসেছিলাম, জানিস তো আমার না খাবার কম পড়ে গেছে। আমার খাবার বেশি হোক বা কম পড়ুক, আমি কি কাউকে বলতে এসেছি এখানে? সেটা ভিডিওর মধ্যে কোনো অংশ আছে এটা? আমার খাবার কোনো দিক দিয়েই কম পড়েনি। একটা অনুষ্ঠানে যতটুকু খাবার বেশি হওয়ার ততটুকুই বেশি হয়েছিল, একদম ঠিকঠাক হয়েছিল। দুপুরে সব মানুষ খাওয়ার পরে, আর আমার শ্বশুর বাড়িতে আমাদের বাড়ির লোক কতজন, 9 জন আমাকে ধরে, বাচ্চা কাচ্চা সব ধরে 9 জন। আর টুকটাক আরও যারা দুপুরে আসেনি তারা রাতে এসেছিলো খাওয়া দাওয়া করতে, এরকম এদিক সেদিক ধরে আরও 20 জন মতন রাতের বেলা ছিল, ঠিক আছে। আর যা দুপুরের খাবার বেশি ছিল আমরা দুজনে খেয়ে দিয়ে
তাই আমরা বেরিয়েছিলাম ওখান থেকে। আর যা খাবার ছিল ওরা ভাগবাটা করে খেয়েছে বা কি করেছে সেটা ওদের ব্যাপার, আমি সেই বিষয়ে আমি দেখেও নি, আমি আর জানিও না, আমি নিয়েও আসিনি। আমি কেন নিয়ে আসিনি, আমি নিয়ে আসিনি এটাও তাকে বলতে হবে আমাকে? তো যাই হোক, খাবারের প্রসঙ্গ গেল। আসলে আমি তো এরম টাইপের ভিডিও করি না, সেই জন্য আমার একটু আটকে আটকে যাচ্ছে, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না কোনটার পর কোনটা বলবো। তোমরা জানো আমি এরম টাইপের ভিডিও করতে আসি না, কারণ আমার ইচ্ছা করে না এরম টাইপের ভিডিও করতে। কিন্তু আজকের ভিডিওটা কেন করছি সেটা আমি তোমাদের বলছি একটু পরে। তো খাবারের বিষয় গেল, খাবার কেন আনলাম না, খাবার কম পড়েছে না বেশি পড়েছে তো শুনে নিও। হ্যাঁ, খাবার ঠিকঠাক হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো বাড়ি আসলাম, ঘুমিয়ে পড়লাম, এত ক্লান্ত, হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম, এসি চালিয়ে রিল্যাক্সে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন একটু বেলা করে উঠলাম, উঠে তারপরে কি করলাম, দুজনে মিলে আমি রান্না করবো ভাবছিলাম। তো আমার বর বললো যে আজকে আর রান্না বান্না করতে হবে না তোমাকে, কালকে এমনি অনেক খাটাখাটনি গেছে, চলো আজকে দুজনে আমরা বাইরে থেকে খেয়ে আসি। তো কি খাবো এখন ঠিক করি না, যাই চলো যা হোক কিছু খাবো, ঠিক আছে যা হোক কিছু খাবো। আমার একটু বিরিয়ানি খেতে খেতে ইচ্ছা করছিল, প্রেগনেন্সির প্রথম দিকে জানো তো আমি আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল, তাই আগের পুরনো ভিডিও ডিলিট করে দিলাম, দিয়ে তারপর আবার আসলাম, ঠিক আছে? তো রেস্টুরেন্টে গেলাম দুজনে মিলে, একটু যেহেতু হাতে মেহেন্দি টেহেন্দি ছিল, এখন মেহেন্দি উঠে গেছে যদিও, ঠিক আছে? তো এখনও আছে হালকা হালকা, তো মেহেন্দি ছিল, তাই ভাবলাম একটা শাড়ি পরি, একটা মানে ওটা পুরনো না, ওটা নতুনই, তবে একটু আগেও যেহেতু পরা হয়েছে একটু নরম হয়ে গেছে, তো ওই শাড়িটা পরলাম সুন্দর করে সাজুগুজু করে। তাই আমরা দুপুরবেলা দুজন মিলে রেস্টুরেন্টে গেলাম, হেঁটে হেঁটে, মানে যাওয়ার সময় কিছুটা হেঁটে, তারপরে সামনে থেকে টোটোয় উঠে গিয়েছিলাম, টোটোয় উঠে তারপরে গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্টে। আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্ট কত দূর, রঙ্গিলা পাঞ্জাব এখান থেকে 1 কিলোমিটার মতো ধরো। তো এবার গেলাম রেস্টুরেন্টে, গিয়ে নামলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খেলাম, খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আমি মানে কি বলবো, অনেক দিন পরে তৃপ্তি সহকারে বিরিয়ানি খেয়েছিলাম দুজনে মিলে, খুব ভালো লেগেছিলো, এত ভালো লেগেছিলো বিরিয়ানিটা সে আর বলার ভাষা নেই। আমি প্রেগনেন্সির শুরুর দিকে বিরিয়ানি অতটাও মানে বিরিয়ানি তো আগা করে পছন্দ করি, কিন্তু শুরুর দিকে অতটাও পছন্দ করতাম না, খেতাম কিন্তু সেই তৃপ্তি করে না, কিন্তু এদিনকে যেন মন ভরে তৃপ্তি করে খেলাম, সত্যি বলতে খুব ভালো লেগেছে। তো আমার খাওয়া নিয়েও তার সমস্যা, সে বলতে গেলে বলবে ভালোর জন্য, বলে আমার ভালোর জন্য তোমার বলার দরকার নেই, ঠিক আছে? আমার ভালোর জন্য আমার বাড়ির লোক আছে, আমি আছি, আমি বুঝে নেবো, আমার ডাক্তার আছে, আমি কি খাবো না খাবো, আমি কোথায় কি যাবো না যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, খাওয়া দাওয়া করে এবার আসার সময় আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কারণ তখন ভর দুপুরবেলা একদম টোটো ফোটো কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক টাইম আছে, চলো হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়ে ফাঁকা রাস্তা, তো রিলস বানাচ্ছিলাম। এবার রিলস হলো হয়তো একটা ছেড়েছি আমি, তো রিলস বানাচ্ছি আসছি, এবারে তারপরে ওখানে ভিডিও স্টপ হয়ে গেছে, তারপরে আর ভিডিও করিনি কেন, তার মানে আমি আমার বাপের বাড়ি গেছি হেঁটে হেঁটে। আমি ওখান থেকে এসেছি, পুরোটা কিন্তু হেঁটে আসা সম্ভব নয়, কিছুটা রাস্তা হেঁটে এসেছি, তারপরে আমরা টোটোয় উঠে বাড়ির সামনে এসে নেমে বাড়িতে ঢুকে গেছি, যেগুলো আর ভিডিও করা হয়নি। আমার বর আর ভিডিও করিনি, কারণ ওই ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়াই কথা ছিল না, আমার এই ভিডিওগুলো আমার বরের চ্যানেলে ছাড়ার কথা ছিল। এবার ও আজ 15-16 দিন হয়ে গেছে, কিংবা তার বেশি হয়ে গেছে, আমার খেয়াল নেই, সেই গোবরডাঙ্গা থেকে এখানে আসার পরে আর একটাও ভিডিও করেনি, কোনো ভিডিও করেনি। তাই আমি বললাম আমার ফোনে যেহেতু গিফট আনবক্সিংয়ের ভিডিও আছে, স্বাদের ভিডিও আছে, তো আমি আর ভিডিও করবো না, আজকে রেস্টুরেন্টে খেতে যাওয়ার ভিডিওটা তুমি বানাও। তো বানিয়েছে, খামখেয়ালি ওইটুকু বানিয়েই ছেড়ে দিয়েছে। তারপর এসে বিকেলে দোকানে চলে গেছে, তারপরে আর ভিডিও কন্টিনিউ করেনি। তারপরের দিন থেকে সকালে আবার ভিডিও কন্টিনিউ করেছে, বলেছে যে আমি তো আর ভিডিও করতেই ভুলে গেছি। এখানেও তার সমস্যা, যে কি ভিডিও করতে ভুলে গেল, যে সারাক্ষণ ক্যামেরা অন করে থাকে, মানে ভিডিও করার জন্য উৎসুক হয়ে থাকে, সে ভিডিও করতে ভুলে গেল। যে ও সবসময় ভিডিও অন করে সেটা আমার ফোনের জন্য, আমার ভিডিওর জন্য, ওর নিজের ভিডিও মানে ওরকম খামখেয়ালি একদিন করে দুদিন করে না, এরকমই করে, ওর কাজের এত চাপ, দোকানে গিয়ে সে ভুলে গেছে ভিডিও করতে, ভিডিও করে না। আর এটা তো আমার চ্যানেলের ভিডিও না যে আমি তারপরের থেকে আবার কন্টিনিউ করবো, হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি, আমি এই করছি, আমি ওই করছি, সেই করছি, আমার তো ভিডিও করারই কথা ছিল না। তারপরে এটা বলে দিলাম, ও ভিডিও কন্টিনিউ করেনি, তারপর এডিটও করেনি, ছাড়েও নি। তারপরে এদিকে আমার গিফট আনবক্সিংয়ের ভিডিও শেষ হয়ে গেল, স্বাদের ভিডিও শেষ হয়ে গেল, আমার স্টকে নেই। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, তোমার এই ভিডিওগুলো আমাকে দিয়ে দাও, তোমাকে আর ছাড়তে হবে না। তাই যে বলছে বেশি হয় না, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আর আমার ফোনে কিছু আছে, আমি কিছু করেছি, পরের দিন সেটা জুড়ে দিয়ে আমি একটা ভিডিও করে দেবো। তো ছেড়ে দিলাম, ভালো কথা। মানে এখানে সে তার লজিকটা চিন্তা করো, সে বলছে যে আমি ওখান থেকে হেঁটে হেঁটে আমি আমার বাপের বাড়ি গেছি, ওই জন্য যাওয়ার সময় কোথায় গেলে আমার দেখায়নি।
এর আগের দিন একবার বলেছিল আমি নাকি দুপুরবেলা আমার বাপের বাড়ি খেতে গেছি। যাই হোক, আমি সেই বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা বলিনি। আমরা সেদিন কি করেছিলাম না করেছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা ভিডিও দেখায়নি, কিন্তু সেটা আন্দাজ করিনি। সেদিনও মিথ্যা কথা বলেছিল, আজকেও সে মিথ্যা কথা বললো, না জেনে মিথ্যা কথা বললো। আর আমাকে বলে নাকি আমি মিথ্যা কথা বলি। নিজে 14টার মধ্যে মানে পুরো 14টাই মিথ্যা কথা বলে। এবার তারপরে কোথায় বলছে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। আমরা আছি বাদুড়িয়ায়, ঠিক আছে? যারা বাদুড়িয়াবাসী, আড়বাড়িয়াবাসী এদিকে যারা চেনে সবাই জানে আমরা হচ্ছে বাদুড়িয়ায় থাকি। আর রেস্টুরেন্টটা হচ্ছে বাদুড়িয়াতেই, তাও বাদুড়িয়া না, ওটা দিদিমণি রোড বলে, তাই না? আর ওই রেস্টুরেন্টটা মসলন্দপুরের দিকে যেতে ওই রাস্তায় পড়ে, ঠিক আছে? মানে আমাদের বাদুড়িয়া থেকে মসলন্দপুর যে রোড আছে সেই রোডে, ওই দিদিমণি রোডে ওই রেস্টুরেন্টটা পড়ে যেখানে আমরা খেতে গিয়েছিলাম। আর আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি আর আমাদের দোকান সবগুলোই কিন্তু আড়বালিয়াতে, যেটা আমাদের এখান থেকে ডিস্টেন্স কত দূর বাদুড়িয়া থেকে? কোথায়? আড়বালিয়া 4 কিলোমিটার। মানে আমি 4 কিলোমিটার হেঁটে হেঁটে আমার বাপের বাড়ি চলে গেছি। মানে আমি আছি কোন রাস্তায় আর আমার বাপের বাড়ি কোন রাস্তায়, মানে সে একটা মানে আজগুবি একটা বানিয়ে দিয়ে আগে খোঁজ খবর নাও, জানো কোন রাস্তায় এই রেস্টুরেন্ট আছে, কোথায় বাদুড়িয়া, কোথায় আড়বালিয়া। সবসময় তো অনুমান করলে হবে না। তো যাই হোক, বলে দিল একটা কথা। তারপর আবার বলছে এত মিথ্যা কথা কি করে বলিস রে, পেটে বাচ্চা নিয়ে মিথ্যা কথা। খবরদার একটা কথা বলে দিচ্ছি, পেটে বাচ্চা নিয়ে বা আমার বাচ্চা সংক্রান্ত কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, ঠিক আছে? নেক্সট টাইম খবরদার আমাকে যা খুশি বলবে, মানে যতটুকু বলার ততটুকু বলবে, ভিডিওর মধ্যে যতটুকু বলার, আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কথাটা মাথায় রেখো, ঠিক আছে? এই কথাটা বলো কি করে তুমি? তোমার লজ্জা লাগে না? ছি, যে পেটের বাচ্চা নিয়ে মিথ্যা কথা। কি মিথ্যা কথা বলেছি আমি? আর যে বিষয় নিয়ে আমি এখানে মানে বলছি না, সে বিষয় নিয়ে আমি তো কোনো কিছুই বলিনি যে না না হ্যাঁ হ্যাঁ এরকম কোনো কিছুই বলিনি। আমি আমার কোনো উচ্চ বাচ্চাই করিনি। আমার বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক আছে কি নেই, বা কোনো দিন হবে বা কোনো দিন হবে না, কবে হবে, সেসব বিষয় নিয়ে তো আমি এখানে কিছুই বলিনি। তাহলে এখানে মিথ্যা কথাটা কি বললাম? যে হ্যাঁ হ্যাঁ আমি গিয়েছি, অথচ বলছি না 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 আমি যাইনি এরকম কথা বলেছি? সে তো নিজেই প্রত্যেকদিন খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ বাপের বাড়ি গেছে, এই গেছে সেই গেছে। আর আমি কি তার পরিবর্তে বলেছি যে না 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 আমি যাইনি, তুমি ভুল বলছো, এই বলছো সেই বলছো? আমি তো কোনো কিছুই বলতে আসিনি। তাহলে এখানে মিথ্যা কথাটা কি বললাম? আর যদিও বা আমি কোনো বিষয় নিয়ে এখানে বলতে না পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার সঙ্গে অনেকটা মানুষের জীবন জড়িয়ে আছে, তাদের ব্যাপার। যদি আমি কোনো বিষয় এখানে বলতে না পারি, নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে বা তাদের কোনো সমস্যা আছে বা কোনো রকম কোনো সমস্যা ঠিক আছে, যার জন্য আমি এখানে বলতে আসতে পারছি না। যেদিন সব সমস্যা মিটে যাবে সেদিন সব কিছু ক্লিয়ার করে বলতে আসবো। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখন কি বলবো না বলবো, আমার ভিডিওতে কি করব না করব, কখন কোথায় যাব না যাব, সেটা তো আমি কাউকে কৈফিয়ত দিয়ে করতে যাব না। আজব ব্যাপার। আর ওই যে কথাটা বললাম, বাচ্চা সংক্রান্ত কোনো কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি ভালোভাবেই বললাম, ঠিক আছে? আজকে এই ভিডিওটা এই জন্য করতে বাধ্য হলাম, তোমার ওই নোংরা কথাটা শুনতে আমার খুব খারাপ লেগেছে যে পেটে বাচ্চা নেই। এই কথাটা প্রায় দিন বলে থাকো, কিসের জন্য বলো? লজ্জা লাগে না? কদিন আগে তো বলেছিলে আমাকে নিয়ে ভিডিও করবে না, নাটক করেছিলে, আবার কিসের জন্য শুরু করেছো? কই আমি তো তোমার পিছনে লাগতে যাই না? নাকি আমারও কিছু বলার নেই? নাকি কিছু বলার থাকে না? তোমার সব কিছু তোমার একারই বলার থাকে, এটা তো হয় না, আমারও তো কিছু বলার আছে। তো যাই হোক বন্ধুরা, সব বিষয় কি বললাম, যেসব বিষয় সেই প্রথম দিন থেকে মানে একটার পর একটা মানে আমার ওপরে অ্যালিগেশন দিয়েই যাচ্ছে, মানে উল্টোপাল্টাভাবে ভিডিও করে যাচ্ছে। উল্টোপাল্টাভাবে ভিডিও করা বলতে মানে মানে চিৎকার করে ভিডিও না, এমনি আস্তে আস্তেই ভিডিও, কিন্তু তার মধ্যে কথাগুলো যে তীক্ষ্ণ কথা বলে সেটা সে বুঝতে পারে না। কিন্তু সে যখন লোককে বলে তখন তার কিছু মনে হয় না যে লোকের কেমন লাগবে শুনতে বা কতটা খারাপ লাগবে, তার তখন কিছু মনে হয় না। কিন্তু যাদেরকে বলে তারা কখনো কোনো কিছু বলবে না, চুপ করে থাকবে। যখন মনে হবে যে না এবার একটু বলার দরকার, একটুখানি বলবে, তখন তার গায়ে ছ্যাপ করে লেগে যাবে একদম, যে হ্যাঁ আমাকে এইটা বললো, ওর ভিউজ হচ্ছে না, ওই জন্য আমাকে ঠুকে এখন ভিউজ কামাতে চলে এসেছে। হ্যাঁ তোমাকে ঠুকে ভিউজ কামাতে চলে এসেছি, তুমি নিজেকে বিশাল বড় কিছু মনে করছো তো, ওই জন্য তোমাকে ঠুকে এখন ভিউজ কামাতে চলে এসেছে, আমার ভিউজ হচ্ছে না, এরকমই ভাবতে থাকে। কিছুদিন আগে এরকম কি একটা বলেছিল, তো আমি মনে হয় কিছু একটা বলেছিলাম, তো সরাসরি কিছু বলিনি, এমনি জাস্ট একটা ছোট্ট একটা কিছু বলেছিলাম
যে আমার কমেন্টে একজন এসে বলেছিল যে এরকম এরকম ভিডিও দেখেছো, আমি বলছি না দেখো কেন, ইগনোর করতে পারো না? তাতে তার জ্বলে পুরো ছাই হয়ে গেছে সব কিছু, এইটুকু কথা বলেছে। আর সে যে দিনের পর দিন আমাদের নিয়ে এটা ওটা সেটা, আমার বরকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে উল্টো পাল্টা করে যাচ্ছে, আমার শ্বশুরবাড়ি ঘর বাড়ি ছোটো হ্যান ত্যান, এই তারা কিভাবে থাকে না থাকে, তাতেও তার সমস্যা। থাকবো আমি, থাকবে তারা, তাহলে তার কিসের সমস্যা আমি তো সেটাই বুঝতে পারি না। আমার শ্বশুরবাড়ি ভালো হোক, আমার শ্বশুরবাড়ি খারাপ হোক, আমার শ্বশুরবাড়ি গরিব হোক, আমার শ্বশুরবাড়ি বড়লোক হোক, সেটা আমি বুঝবো। তার জন্য আমি কাউকে বলার কোনো অধিকার দিয়ে রাখিনি, বা তারাও দিয়ে রাখিনি, তারা এমন কোনো কাজ করে রাখিনি যে লোকের কথা শুনতে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার শরীরটা খারাপ লাগছে আসলে, এগুলো বেশি উত্তেজনা হলে না শরীরটা ভালো লাগে না, উত্তেজিত হতে চাই না, ইগনোর করি, টোটালি ইগনোর করি। তোমরা জানো ভালো করেই যে আমি এসবের মধ্যে টোটালি থাকতে চাই না, কারণ আমার নিজের জীবনে ভাই অনেক সমস্যা আছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে। তাই এইসব আদার্স কে কী বললো না বললো আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যেহেতু আমার এখন এই অবস্থায় এরকম একটা নোংরা কথা বললো, সেটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। কিসের জন্য বলবে? আমি যাই করি, আমি ভালো হই, আমি খারাপ হই, আমি এই হই, আমি সেই হই, আমি অ্যাডজাস্ট না করতে পারি, আমি শ্বশুরবাড়ি থাকি বা না থাকি, বা আলাদা থাকি বা ভাড়ায় থাকি, যেখানেই যাই না কেন, তার সমস্যা কোথায়? আমি তো তাকে কৈফিয়ত দিতে যাবো না আমি কাকে শাড়ি দিলাম বা দিলাম না, আমি কি করলাম, আমি খাবার কেন আনলাম না, আমার খাবার কেন কম পড়লো, আমার খাবার কেন বেশি হলো না, আমার খাবার কেন বা বেশি হলো, আমি কেন দেখালাম না, আমি কেন বাপের বাড়ি যাচ্ছি বা কেন যাচ্ছি না, কেন আমি কিছু বলছি না, কেন এই কেন সেই, আমার ভিডিওতে কি দেখা গেছে আমি চুরি করেছি, আমি যদি চুরি করতাম আমি কেটে বাদ দিয়ে দিতাম, কেটে বাদ দিয়ে দিয়েছি, এখনও সেটা জল করছে ভিডিওতে। আমি এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না, কারণ এই বিষয় নিয়ে আমার প্রবলেম আছে। তাই তার মানে তো এই না আমি কোনো মিথ্যা কথা বলেছি এসে যে না 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 ওই বিষয়টা এটা নাও, না ওই বিষয়টা এটা না, বলিনি তো। লাস্টবার বলছি, আমার বাচ্চা সংক্রান্ত কোনো কথা তুমি বলবে না, এটা আমার তোমার কাছে অনুরোধ থাকলে, লাস্ট বললাম। না না আমি কিন্তু কোনো থ্রেট দিচ্ছি না, ঠিক আছে, আমি অনুরোধ করছি তোমার কাছে যে আমার বাচ্চা সংক্রান্ত কোনো কথা তুমি বলবে না, দয়া করে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর কটা দিন মাত্র, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ঠিকঠাকভাবে কাটিয়ে উঠতে পারি। একটা মা হওয়া যতই আমার কোনো অসুবিধা না থাক, তাও অনেক কষ্টের একটা ব্যাপার। যাদের বমি হয়, গন্ধ নিতে পারে না, বা আরও অনেক সমস্যা থাকে, তাদের তো একটা অনেক রকম, তারা তো বহু কষ্টে থাকে। সত্যি বলতে আমি অনেক কম কষ্ট পেয়েছি, কিন্তু তবু কষ্ট যে কম সেটা তো একদমই নয়। মা হওয়া মানে একটা সন্তানকে পেটে ধারণ করা, তারপর তাকে ভূমিষ্ঠ করে পৃথিবীতে নিয়ে আসা, বললাম আর জ্বর দিয়ে হয়ে গেল, সেটা তো কথা না। অনেক রকম প্রসেস থাকে, অনেক রকম অসুবিধা থাকে, সেটা একমাত্র মায়ে বোঝে, যেটা সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব না। আমার কি কোনো অসুবিধা হয়নি? আমার শারীরিক অনেক প্রবলেম হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, যেগুলো আমি বলতে পারি না। শুধু খাবার খেতে পারি বা গন্ধ নিতে পারি, এগুলোই বলতে পারি, কিন্তু এক্সট্রা যে শারীরিক যে প্রবলেমগুলো থাকে, অনেক ইনফেকশান, এটা ওটা সেটা, সেগুলো তো বলা যায় না এখানে, যেটা প্রেগনেন্সির সময় হয়। তো যাই হোক, সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে প্রেগনেন্সি রিলেটেড এই খবরটা দিয়েছি, তারপর থেকে মানে একের পর এক এরকম বলেই চলেছে। আমি জানি এর পরেও বলবে, তার লজ্জা হবে না কখনো। এত মানুষ এত কিছু বলে, তাও তার লজ্জা হবে না কখনো, সে বলতেই থাকবে, এর পরেও বলতে থাকবে। তো এর পরেও আমি যদি দেখি সে এরকম উল্টোপাল্টা কোনো কিছু বলছে, তাহলে আমাদেরকেও কিছু বলতে হবে এবার, ঠিক আছে? চলো, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সাবধানে থেকো, আর কিছু বলবো না, ভিডিওটা এখানেই থাক। আমি এর পরের দিন থেকে ডেলি ব্লগ নিয়ে আসবো, কারণ এইসব নিয়ে প্রত্যেকদিন চর্চা করে আমার নিজের শরীর খারাপ করে, প্লাস আমার বেবিকে কষ্ট দিয়ে তো আমার কোনো লাভ নেই। কিন্তু আমার মনে হলো যে এটা বলা দরকার, এটা যে করছে সে ভালো করছে না, আমার ভালো লাগছে না ব্যাপারটা, আমার ভালো লাগছে না মানে নিশ্চয়ই আমার সন্তানেরও ব্যাপারটা ভালো লাগছে না, তারও কষ্ট হচ্ছে। তাই ভালো এই বিষয়টা বলা দরকার। টাটা।